এদেশে বিনিয়োগ মানে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া বললেন প্রধান উপদেষ্টা। সম্মেলন সম্প্রচারের মাধ্যমে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু। Bangladesh ground is very fertile. You put a little bit of seed, it becomes global. বাংলাদেশ সহ 60 দেশে কার্যকর হলো ট্রাম্পের শুল্ক নীতি। সর্বোচ্চ ভার বহন করছে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চীন। বিশ্ব অর্থনীতিতে নজিরবিহীন অস্থিরতা। চলতি অর্থবছরে কমবে জিডিপি প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি। পূর্বাভাস এডিবির, আগামী বছরে অর্থনীতি পুনরুদ্ধারের আশা। ঈদযাত্রার 15 দিনে সড়কে প্রাণ ঝরেছে 322 জনের, তথ্য যাত্রী কল্যাণ সমিতির। রাজনৈতিক প্রভাব না থাকায় কমেছে মৃত্যুহার। প্রবাসীদের ভোটদান নিশ্চিতে 3টি পদ্ধতি বাছাই করছে ইসি। নির্বাচনের আগে পুলিশের মনোবল ফেরাতে দরকার রাজনৈতিক দলের সহায়তা। পুলিশের মতো করে চলতে দিলে, স্বাধীনভাবে চলতে দিলে নির্বাচন সুন্দর হবে। পুলিশের প্রতি জনগণের বিশ্বাস না থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি তাদের বিশ্বাস হবে না। আইনগত যে বিষয়টা, এটা যদি ভালো হতো তাহলে সেনাবাহিনী অটোমেটিকলি চলে যেত তাদের ব্যারাকে। চট্টগ্রামের চন্দনায় সেই কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ। নানা নানিকে কুপিয়ে জখম, পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টায় পুলিশ। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্বল্প সময়ে বাংলাদেশ অনেকটা পথ পাড়ি দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এদেশে ব্যবসা করার অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। বলেন, দুনিয়া বদলাতে চাইলে ব্যবসার সবচেয়ে শক্তিশালী কাঠামো। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে দেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হয় স্টারলিংকের। দেশে বিনিয়োগের পুরনো ধ্যান ধারণা ভাঙতে 4 দিনব্যাপী আয়োজন। বাংলাদেশ ইনভেস্ট সামিট 2025-এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। UK and Bangladesh share a deep and historic relationship. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি বিদেশি বিনিয়োগকারী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উপদেষ্টারা। অনুষ্ঠানে 4টি ক্যাটাগরিতে দেওয়া হয় অ্যাওয়ার্ড। সেই সাথে কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে দেয়া হয় সম্মানসূচক নাগরিকত্ব। Thank you very much, Honorable Advisor. উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যের শুরুতে 1974 সালের দুর্ভিক্ষের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান। 74 is a year that we cannot forget. প্রধান উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে অনেকটা পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ। অভূতপূর্ব এই যাত্রায় দেশের সক্ষমতা ও বিনিয়োগের ক্ষেত্র আগের চেয়ে অনেকাংশে বেড়েছে। So if you take that journey from 1974 to 2025, it's an amazing journey. Here we're talking about all these big industries and so on, and inviting you from so many countries to set up more industries. We're talking about the big market, talking about the big, intelligent young population. That's Bangladesh. Came a long way in a very short time. ডক্টর ইউনূস স্মৃতিচারণ করেন গ্রামীণ ব্যাংক নিয়েও। তুলে ধরেন সামাজিক ব্যবসা বাস্তবায়নে প্রতিষ্ঠানটির কার্যাবলী। বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে প্রয়োজন সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক। এতেই নিহিত দারিদ্র্য বিমোচনের সূত্র। Business is the most powerful mechanism by which we can change the world. But we are trained to focus on some so narrow thing. We miss out the world. If you have business in Bangladesh, you'll have both happiness and super happiness. ব্যবসাকে বিশ্ব পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী প্রক্রিয়া উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসা করা কেবল এ দেশে বিনিয়োগই নয়, বরং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। Together, those young generation will change the world. They have the technology, they have the creativity,
innovativeness. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point, it could be for the whole world. Whoever thought that microcredit, which started in a tiny little village, now would be a prime business in the United States, Grameen America. সরকারের অপেক্ষায় বসে না থেকে তরুণ প্রজন্ম পৃথিবীকে বদলে দেবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনের উদ্বোধন শেষে ঘুরে দেখেন বিনিয়োগ সংক্রান্ত স্টলগুলো। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শুল্কের বিস্ফোরণ ঘটল গোটা বিশ্বে। পৃথিবীব্যাপী কার্যকর হল যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কের বোঝা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার 10 থেকে 50% শুল্ক কার্যকর হল বাংলাদেশ সহ 60টি দেশে। সর্বোচ্চ 104% শুল্কের ভার বহন করতে হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনকে। বর্ধিত শুল্ক কার্যকরের পর শেয়ার বাজারে দরপতন, অর্থনীতিতে অস্থিরতা, মুদ্রাস্ফীতি সহ নানা কারণে উত্তপ্ত বিশ্ব বাণিজ্য। গেল বুধবার হোয়াইট হাউসে বিশ্বব্যাপী শুল্কারোপের বিশাল পরিকল্পনা হাতে নিয়ে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 185টি দেশ সহ বেশ কিছু অঞ্চলের উপর ঘোষণা দেন শুল্কারোপের। এক সপ্তাহ পর গোটা পৃথিবীতে বোমার মতো বিস্ফোরিত হল যুক্তরাষ্ট্রের শুল্ক। ন্যূনতম 10 থেকে 50% পর্যন্ত বর্ধিত শুল্ক কার্যকর হল 60টি দেশে, অর্থাৎ 37% শুল্ক খরগে পড়া বাংলাদেশও রয়েছে এ তালিকায়। তবে একেবারেই ভিন্ন চিত্র চীনের ক্ষেত্রে। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশটিকে মার্কিন মূলকে পণ্য রফতানি করতে হলে গুনতে হবে 104% শুল্ক। এই মুহূর্তে চীন আমাদের 104% শুল্ক দিচ্ছে। চিন্তা করুন, 104%। এখন এটা শুনতে হাস্যকর মনে হলেও অতীতে আমাদের সাথে এমন অনেকবার করেছে। 125% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। অনেক দেশ এটা করে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। ক্ষমতার প্রথম মেয়াদে চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে অতিরিক্ত 10% শুল্ক আরোপ কার্যকর করেন বেইজিং এর উপর। গেল সপ্তাহে 185টি দেশের পাশাপাশি চীনের উপর আরও 34% শুল্ক যুক্ত করেন তিনি। সবশেষ বেইজিং এর পাল্টা পদক্ষেপের জবাবে এবার 50% সহ মোট 104% শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। তারা যতক্ষণ আমাদের সাথে চুক্তি করছে ততক্ষণ এটা চলবে। আমি মনে করি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করবে। তারা সত্যিই চুক্তি করতে চায়, কিন্তু নিজের আগ্রহ দেখিয়ে আলোচনা শুরু করতে চায় না তারা। এদিকে চীনও মার্কিন পণ্যে পাল্টা 34% শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং। এদিকে মার্কিন শুল্ক নীতি কার্যকরের পর বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে ব্যাপক অস্থিরতা। কমেছে যুক্তরাষ্ট্রের S&P, নাসডাক সহ ইউরোপের একাধিক শেয়ার বাজারের সূচক। টালমাটাল এশিয়ার পুঁজিবাজারও। 4% বেশি দরপতন হয়েছে জাপানের নিক্কেইতে। বেড়েছে মার্কিন দীর্ঘমেয়াদী বন্ডের সুদহার, কমেছে ডলারের দর। অন্যদিকে বিশ্ববাজারে আবারও বৃদ্ধি পেয়েছে স্বর্ণমূল্য। তবে স্বস্তি তেলের বাজারে। বিশ্ববাজারে 4%-এরও বেশি কমেছে অপরিশোধিত তেলের মূল্য। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি 3.9% কমে দাঁড়িয়েছে $60.36। অনিক রহমান, যমুনা নিউজ। স্পষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্কের অভিঘাত। ক্রেতা প্রতিষ্ঠান থেকে আসতে শুরু করেছে দাম কমানোর প্রস্তাব। দেরিতে শিপমেন্ট করাও প্রস্তাব দিচ্ছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্র কেন্দ্রিক যাদের রফতানি, মূলত তাদের মধ্যে শুরু হয়েছে দুশ্চিন্তা। সংকট সামাল দিতে নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার, কিন্তু সহসা সমাধানের পথ খোলা নেই। বিশ্লেষকরা বলছেন, দুদেশের মধ্যে বাণিজ্য হিস্যা নিশ্চিতে আলোচনার বিকল্প নেই। এক্ষেত্রে বাড়াতে হবে সক্ষমতা। রিমন রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর উত্তরার উইকিটেক্স বিডি ক্রেতাদের সঙ্গে উৎপাদক প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপনই এই প্রতিষ্ঠানের কাজ। যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক আরোপে ক্রমান্বয়ে তৈরি হচ্ছে চাপ। প্রতিদিনই ক্রেতা প্রতিষ্ঠান থেকে দেয়া হচ্ছে শর্ত। কেউ বলছে কমিয়ে দিতে হবে পণ্যের দাম, কারো দাবি ভাগাভাগি করতে হবে বাড়তি শুল্ক। যে গুডসগুলো শিপমেন্ট করেছে, কাস্টমার অনেক ক্ষেত্রে বলছে যে তুমি এটাতে আমরা ডিসকাউন্ট দিতে হবে। রানিং অর্ডারের ক্ষেত্রে এসে বলতেছে তোমার সাথে যে প্রাইস নেগোশিয়েট করা ছিল আমি এটা নিতে পারছি না, বিকজ হচ্ছে এটা আমি যদি এখন আমার দেশে নিয়ে আসি আমাকে 57% ডিউটিতে ফেস করতে হবে। আমার সাথে এই সেটেলমেন্টটা নাই, আমার কাছে ফান্ড নাই, তুমি প্রাইস কমাও। আবার আপকামিং যে প্রজেকশনগুলি আছে সেগুলো সে রিলিজ করতেছে না, বলতেছে যে না তোমাকে আমরা কিছু দিচ্ছি না, বিকজ আমরা শিওর না যে এই 57% ডিউটি আমি দিয়ে বিজনেস টিকাতে পারবো কিনা। যুক্তরাষ্ট্রের একাধিক ক্রেতা প্রতিষ্ঠান এর মধ্যে চিঠি দিয়ে দামের বিষয় স্পষ্ট করতে তাগাদা দিয়েছে। বলেছে নতুন শুল্ক ব্যাপক প্রভাব ফেলবে।
দাম না কমালে বাংলাদেশে উৎপাদন চালু রাখা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এই ক্রেতা প্রতিষ্ঠানের মন্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ব্যাপক হারে বৃদ্ধিতে অনেক কোম্পানির জন্য বাংলাদেশ থেকে সরাসরি পণ্য আমদানি করা খুব একটা আকর্ষণীয় হবে না, বরং চীন থেকে আরও কমে মিলবে পণ্য। আমরা ইম্পোর্টেড ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ দিয়ে শুধুমাত্র সিএমটি অ্যাড করি। সিএমটি কত? 25%। তাহলে একটা 25% কাটিং অ্যান্ড মেকিং কস্টের যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে কাস্টমার যদি আপনাকে প্রেশার করে আপনি প্রাইস কমান, কতটুকু কমাবেন? কারণ 75% যেই জায়গাটা, এটা তো আপনার তো প্লে জোন না। এই প্লে জোনটা কার আছে? ইন্ডিয়ার আছে, চায়নার আছে, ভিয়েতনামের আছে। ডোনাল্ড ট্রাম্পের বাড়তি 37% শুল্কে সবচেয়ে বেশি সংকটে পড়েছে তৈরি পোশাক খাত। 3 মাসের সময় চেয়ে মার্কিন সরকারের কাছে গেল সোমবার চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে সিদ্ধান্তের বিষয়ে এখনো কিছু জানায়নি মার্কিন প্রশাসন। ম্যানুফ্যাকচারারদের উপরে তারা যে কস্ট শেয়ার করতে বলছে, তারা যে আপনার যেই মেসেজগুলো আমরা পাচ্ছি যেখানে তারা পার্শিয়াল বলছে বা এক্সট্রা টোটালটা বলছে, এইটা আসলে ডিফিকাল্ট হবে অবজার্ভ করা। কারণ এমনি আমরা বাংলাদেশ অনেক লো মার্জিনে কাজ করি, সেইখানে যদি এখন এই শেয়ারিং এর কথা আসে, ওপেন কস্টিং মডেলে সবাই জানে যে কি কস্ট আমাদের হচ্ছে বা কি হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে সব মিলিয়ে $8 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। তার মধ্যে 7 বিলিয়নই যায় তৈরি পোশাক। বলা হচ্ছে সরকারের সার্বক্ষণিক তদারকিতেই সংকট থেকে উত্তরণ হওয়া সম্ভব। 9 তারিখের আগে যেগুলো শিপমেন্ট হয়েছে সেগুলো আগের নিয়মে, আগের ট্যারিফে, আর 9 তারিখের থেকে যেটা হবে সেটা নতুন ট্যারিফে যে পড়বে, সেটা শিপড অন বোর্ড। সো এই জিনিসটাও আসলে আমরা পুরোপুরি পেপার পাইনি। বায়াররা এটা নিয়ে কথা বলছে, উদ্বিগ্ন, কিন্তু আমরা আবার এটাও চিন্তা করি যে এটা একটা সমাধান আসবে, বিকজ আমাদের সরকার এটা নিয়ে কথা বলছে। শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে বাংলাদেশে মার্কিন পণ্যের অবাধ বাজার তৈরি করতে চায় সরকার। ধারণা, এতেই কমে আসবে দুই দেশের বাণিজ্য ঘাটতি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি 3.9% নেমে আসার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক অসন্তোষ ও উচ্চ মূল্যস্ফীতির মতো বিষয়গুলোকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। যদিও পূর্বাভাসটি 2 এপ্রিল ঘোষিত মার্কিন শুল্ক নীতির আগেই চূড়ান্ত করা হয়েছে। সংস্থাটির মতে বৈশ্বিক শুল্ক হার বৃদ্ধি রফতানি ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। ডেভেলপমেন্ট আউটলুক বলছে আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি পুনরুদ্ধার হতে পারে। এর পরিমাণ 5.1% হওয়ার সম্ভাবনা রয়েছে। গত অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 4.2%। এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। কাঠামোগত সংস্কারের মাধ্যমে তা আরও শক্তিশালী করা যাবে। মূল্যস্ফীতির প্রসঙ্গে এডিবি বলছে 2025 সালে বেড়ে 10% হতে পারে। পাইকারি বাজারে প্রতিযোগিতার ঘাটতি, তথ্যের অভাব, সরবরাহ চেইনে সমস্যা এবং টাকার অবমূল্যায়নের প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। সংস্থাটি মনে করছে চলতি হিসেবে ঘাটতি কমে আসবে। তৈরি পোশাক খাতের পাশাপাশি রপ্তানি খাতকে আরও বৈচিত্র্যময় করতে হবে। বেসরকারি খাতের বিকাশকে উৎসাহিত করা প্রয়োজন। টেকসই অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি, আর্থিক খাতে সুশাসন জোরদার করার সময় এসেছে। বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করাও বেশ গুরুত্বপূর্ণ বিষয়। চলতি বছরের ঈদযাত্রার 15 দিনে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে আর আহত হয়েছেন 826 জন। এমনই তথ্য তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি। বরাবরের মতো এবারও দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের মাঝে মোটরসাইকেল শীর্ষে। শুধু এই যানবাহনেই যাত্রার সময় 151 জন নিহত হয়েছে। গেলবারের তুলনায় চলতি বছর দুর্ঘটনার সংখ্যা 21% কমেছে, এই তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রতি ঈদেই লাখ লাখ মানুষ বিভিন্ন জেলা থেকে নির্ধারিত গন্তব্যে যাতায়াত করেন। তবে এমন যাত্রা সবার জন্য সুখকর হয় না। চলতি ঈদ উল ফিতরেও ঘটেনি ব্যতিক্রম। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 24 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনা হয়েছে 340টি, যাতে 352 জন নিহত এবং 835 জন আহত হয়েছে। সংগঠনটির দেয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি বছরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে 151 জন। আঞ্চলিক সড়কে অটোরিকশার জন্য বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। দুর্ঘটনার সার্বিক তথ্য তুলে ধরতে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করা হয়। জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক প্রভাব কম থাকায় গত বছরের তুলনায় কমে এসেছে দুর্ঘটনা। বিগত 2024 সালের ঈদুল ফিতরে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত হয়েছিল এবং 1398 জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় 21.05%, প্রাণহানি 20.88%, আহত 40.41% কমেছে। ফাঁকা সড়কে যানবাহনের অতিরিক্ত গতি অনেক দুর্ঘটনার কারণ বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মুখোমুখি সংঘর্ষ ও নিয়ন্ত্রণ হারানোর প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, বিআরটিএ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ছিল এবার যাত্রীবান্ধব ও দৃশ্যমান। যাত্রী সাধারণ অসংগঠিত ও সচেতন না হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। দীর্ঘ ছুটির প্রবণতা বজায় রাখার পাশাপাশি সড়কে 3 চাকা ও 2 চাকার বাহন নিয়ন্ত্রণ করতে পারলে দুর্ঘটনার সংখ্যা আরও কমে আসবে, এমনই জানানো হয় সংবাদ সম্মেলনে। আইন শৃঙ্খলা বাহিনীর একটা আন্তরিকতা ছিল। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একথা জানিয়েছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় একথা জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি। বিএনপির সংবিধান সংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রে ভারসাম্য রক্ষা গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি। বলেন, পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বহাল চায় বিএনপি, কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়া হয়নি উল্লেখ করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতার ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্ব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য 3টি পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা বাছাই করতে যাচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ একথা জানান। 3টি পদ্ধতি হল পোস্টাল ব্যালট, অনলাইন পদ্ধতি ও প্রক্সি ভোটিং। তবে ভোট দেওয়ার জন্য প্রবাসীরা যে দেশে আছে ওই দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশের জন্য কোন একটি পদ্ধতিতে ভোট সম্ভব নয় বলে মিশ্র পদ্ধতি অনুসরণ করবে ইসি। এক্ষেত্রে 3টি পদ্ধতি নিয়ে মব টেস্টিং করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। প্রবাসীদের ভোট ব্যবস্থার পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য অ্যাডভাইজার পরিষদ গঠন করা হবে। এই পরিষদের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। প্রবাসীদের এবছর ভোটের আওতায় আনাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই কমিশনের টার্গেটই হচ্ছে অন্ততপক্ষে এটাকে শুরু করা। আমরা যদি শুরু করতে পারি, ভবিষ্যতে এটা ম্যাচিউর হতে থাকবে ইনশাআল্লাহ। যেখানে আমাদের প্রবাসীরা একটি ভোটও দিতে পারেন না, আমাদের প্রথমেই এমন কোন ফ্লড পদ্ধতি আমরা ইন্ট্রোডিউস করব না যেটা শুরুতেই গিয়ে হোঁচট খায়। সুতরাং আমাদেরকে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে অত্যন্ত সতর্কভাবে। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতির, কারো মত এর বিপরীত। দুর্বল মনোবল নিয়ে পুলিশ নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে পারবে না, শঙ্কা অনেকের। সাধারণ মানুষের দাবি, সব রাজনৈতিক দল সহায়তা করলেই পুলিশ তার হারানো মনোবল ফিরে পাবে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অতিবাহিত হয়েছে 8 মাসেরও বেশি সময়। নানা ধরনের সংস্কারের পাশাপাশি তোড়জোড় চলছে জাতীয় নির্বাচন ঘিরে। কিন্তু এরই মাঝে উঠেছে নতুন প্রশ্ন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আদৌ কি সম্ভব নির্বাচন আয়োজন?
পুলিশের কর্মদক্ষতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে যখন নানান মত, তখন সাধারণ মানুষ বলছে রাজনৈতিক দলগুলোরই উচিত পুলিশের মনোবল বৃদ্ধিতে সাহায্য করা। সময়ের সাথে সাথে পুলিশ অবশ্যই তার মনোবল ফিরে পাবে বলে আশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। রাজনৈতিক দল বা বৃহত্তর সিভিল সোসাইটি বা অন্যান্য স্টেক হোল্ডাররা চায় তাহলে আইন শৃঙ্খলা সিচুয়েশনটা মুহূর্তের মধ্যেই আমি মনে করি যে শুধরানো সম্ভব। পুলিশকে যে পরিমাণ মানুষ হেনস্থা করছে, আর পুলিশও এর আগে যে পরিমাণ আমাদের উপর করছে স্টুডেন্ট বা জনতার উপর সরকারের ইয়াতে পড়ে আর কি। সো পুলিশের অবস্থা কিন্তু মানুষ কিন্তু তেমন একটা ইয়াতে নিতেছে না। পুলিশের প্রতি জনগণের বিশ্বাস না থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি তাদের বিশ্বাস থাকবে না, কারণ পুলিশই তো আইন নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থীদের বক্তব্য কিছুটা আশার আলো দেখালেও নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ে বড় ধরনের শঙ্কায় প্রান্তিকায়ের মানুষ। সেনাবাহিনী ছাড়া নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয় বলেও জানান তারা। আমার মনে কথা নির্বাচন হবো কেমনে কই বলা যাচ্ছে না, এখন এখন কোন দিকের পানি কোন দিকে যাবে কিছুই বোঝা যাচ্ছে না। যে যার মতো করে চালায়, কথা বলছেন, পুলিশের মতো করে চলতে দিলে, স্বাধীনভাবে চলতে দিলে নির্বাচন সুন্দর হবে। নির্বাচন জিতে গেলে বা এই দেশ প্রথম চালাতে গেলে সেনাবাহিনী ছাড়া চালান যাবে না। পুলিশের ধরতে গেলে তার হাত নাই, তার কোনো ক্ষমতাও নাই। আইন শৃঙ্খলার দোহাই দিয়ে নির্বাচন না পেছানোর মত অনেকের। কেউ বলছে প্রাণহানি ঠেকাতে প্রয়োজনে আরো সময় নিয়ে নির্বাচন আয়োজনের। আইনগত যে বিষয়টা, এটা যদি ভালো হতো তাহলে সেনাবাহিনী অটোমেটিকলি চলে যেত তাদের ব্যারাকে। যেহেতু ওনাদেরকে এখনো ব্যারাকে ফেরত দেয়নি ডক্টর ইউনূস সাহেব, তাহলে এখানে কিছুটা একটা উইকনেস আছে। আরেকটু সময় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন এবং আইন শৃঙ্খলার রক্ষা করার জন্য। আপাতত নির্বাচনটা না হয় কিছু সময় নিয়ে একটু সংস্কারের পর নির্বাচন হওয়াটাই ভালো হয়। নির্বাচনে এরা কতটুকু কাজ করবে বা নির্বাচনে এরা কার ভূমিকায় অবতীর্ণ হবে, এটাও একটা সন্দিহান। পরিস্থিতি যাই হোক, সাধারণ মানুষ পুলিশের পাশে দাঁড়ালে দ্রুতই উন্নতি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির, যার মাধ্যমে জাতীয় নির্বাচনের মতো কঠিন বৈতরণী পার করা সম্ভব বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল। হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনালকে এসব তথ্য জানায় প্রসিকিউশন টিম। দুপুরে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে প্রথম প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আন্দোলন দমাতে পুলিশ যখন মারমুখী, তখন মারণাস্ত্রের সামনে ২ হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন সাহসী আবু সাইদ। এ হত্যাকাণ্ডের ঘটনায় গুলি চালানো ২ পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায় সহ ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও আরও ২ মাস সময় চায় প্রসিকিউশন। জানানো হয় আবু সাইদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত দল। হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ট্রাইব্যুনালে বলেছি যে আমাদের ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, আমরা স্ক্রুটিনি করছি, আরও যদি প্রয়োজনীয় সাক্ষী প্রমাণের মধ্যে আমরা সংগ্রহ করব। কাজেই আর কতজন হবে বা কতজন হবে না, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। যদি বাড়ে তো আসবে, আর না বাড়লে আসবে না। আপনারা দেখেছেন যে আপনি যার নাম বলছেন ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, তদন্তে আসবে। এদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৩ পুলিশ কর্মকর্তাকে ১ দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার, এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। জুলাই আগস্টে চালানো গণহত্যা এবং বিগত ১৬ বছরে গুম খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ২৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৩টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে জানিয়েছেন প্রসিকিউশন টিম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানার একটি হত্যাচেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে যাত্রাবাড়ি, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, শাহবাগ থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, দীপুমণি, আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, অভিনেত্রী শমিকা ইসার, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে। বুধবার সকালে তাদের প্রত্যেককে তোলা হয় সিএমএম আদালতে। পরে তাদের এই আদেশ দেন আদালত। এর আগে তারা একাধিক মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদের আড়ালে বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত 72 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও, স্থিরচিত্র এবং সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় 33 জন, সিলেটে 19 জন, চট্টগ্রামে 5 জন, গাজীপুরে 4 জন, নারায়ণগঞ্জে 4 জন, কুমিল্লায় 3 জন এবং কক্সবাজারে 4 জন। এসব ঘটনায় মোট 10টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তও চলছে। দোষীদের বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। 3 কারণে মৃত্যুকূপে পরিণত হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া অংশ। একই স্থানে 48 ঘণ্টায় পৃথক 3 দুর্ঘটনায় 16 জন নিহত এবং 30 জন আহত হওয়ার পর বসছে গতিরোধক। প্রশস্ত হচ্ছে সড়ক, তবে সড়কটি এখনও ঝুঁকিপূর্ণ বলছেন যাত্রী ও চালকরা। প্রাণহানি রোধে সাময়িক নয়, স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। কদিন আগেও এই সড়কে ছিল না গতিরোধক। গেল 31 মার্চ এবং 2 এপ্রিল ভয়াবহ দুটি দুর্ঘটনায় প্রাণহানির পর হুঁশ ফিরেছে কর্তৃপক্ষের। দুপাশে প্রশস্ত করা হচ্ছে সড়ক। রাস্তার দুপাশে বিশেষ করে বাগগুলাতে ইন্টিম সলিউশন হিসেবে আমরা এসবিবি করতেছি। এটার মাধ্যমে সড়কটা একটু প্রশস্ত হবে। হঠাৎ গাড়িটা একটু পাজেল হইলেও যাতে এর উপর দিয়ে গাড়িটা দিতে পারে, যাতে গাড়ির নিয়ন্ত্রণটা রাখতে পারে। দুর্ঘটনা রোধে তাও পর্যাপ্ত মনে করছেন না স্থানীয়রা। একের পর এক দুর্ঘটনা আর মৃত্যুর মিছিলের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া জাঙ্গালিয়া অংশটি যাত্রীদের কাছে আতঙ্কের নাম। রোড হওয়ার কথা 4 লেনের বা 6 লেনের, এখানে রোডটা হচ্ছে 2 লেনের। গাড়ির স্পিড এখানে 100 ওভার হয়ে যায়, সেই কারণে সড়ক দুর্ঘটনার একটা বড় কারণ। বড় গাড়িগুলো আসলে ছোট ভেহিকলগুলো সাইড দিতে পারে না, সেজন্য এটা বাধা সৃষ্টি করে। মূলত যে জায়গাটাতে আপনার বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই জায়গাটা ওই দিক থেকে আসলে একটু উঁচু। নামে মহাসড়ক হলেও এটি আসলে সংকীর্ণ সড়ক। গতিরোধক না থাকায় বেপরোয়া গতিতে চলে যানবাহন। তারপর লবণবাহী গাড়ি থেকে পড়া পানিতে পিচ্ছিল সড়ক হয়ে ওঠে বিপজ্জনক। রাত্রে লবণের গাড়িটার কারণে লবণের নোনা পানিতেই গাড়ি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। মোট কথা লবণের গাড়ি আমরা প্রতিরোধ করতে পারি, অ্যাক্সিডেন্ট অনেক কমে যায়। মূলত এখানে প্রশাসনের দৃষ্টি দেখ, এখানে যদি প্রশাসনের দৃষ্টি না দেয়, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে লবণের গাড়িগুলো। একটা ডিভাইডার অথবা এখানে একটা শ্যাডো আইল্যান্ড যদি দেওয়া হয়, তাহলে অন্ততপক্ষে এবং রাস্তার স্পেসটা যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে আশা করি এই বিশেষ করে এই স্পটে অ্যাক্সিডেন্টটা কমে আসবে। রাতের আধারে সড়কটি যেন আরও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে অন্য জেলা থেকে আসা গাড়ির নতুন চালকরা সড়কটির ধরন না বুঝে চালাতে গিয়ে ঘটায় দুর্ঘটনা। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন নিত্য নতুন গাড়ি কক্সবাজার যাওয়া আসা করে, প্রচুর গাড়ি। অনেক ড্রাইভার আছে আপনার ঘুমন্ত, জাগানো, এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়। এখানে কোনো ধরনের লাইটিং ব্যবস্থা আপনার নাই, এটা দিনের চেয়ে রাতে আরও বেশি আপনার ভয়ঙ্কর। সম্প্রতি 48 ঘন্টার ব্যবধানে লোহাগাড়ার একই স্থানে পৃথক 3টি দুর্ঘটনায় 16 জন নিহত এবং 30 জন আহত হয়। এরপর থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে শুরু হয় নানা কর্মসূচি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়িতে বেড়াতে যাওয়া এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। হামলার শিকার হয়েছেন নানা নানিও। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, পাশের বাড়ির নাজিম নামের এক যুবক বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে, পরে মরদেহ ফেলে রাখে টয়লেটে। বিষয়টি দেখে ফেলায় নানা ও নানিকে কুপিয়ে জখম করে নাজিম। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পলাতক আছে অভিযুক্ত যুবক। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমার শ্বশুর এবং আমার শাশুড়িকে কেটে দিচ্ছে। এরপর আমার একটা বাগনি ছিল, একে বাথরুমে নিয়ে কেটে দিয়ে বাথরুমে কি ওর মৃত্যু হয়েছে। মাটি উঠি আর পরিবার ফুয়ার মার কি আমার ছেলের মা ও ঘর থেকে এখানে আসতেছে, ওনাকেও মার দিয়েছে। আমাদের পুলিশ তাৎক্ষণিক ওখানে গিয়ে লাশটা উদ্ধার করে
এবং মেডিকেলে আহত লোকদেরকে মেডিকেলে ফেরানোর ব্যবস্থা করে এই বিষয়ে আইনের ব্যবস্থার প্রক্রিয়াধীন। আসামি পলাতক আছে, তার গ্রেপ্তার আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত। নিজ ভূখণ্ড তো বটেই, যুগের পর যুগ ধরে অনেক মুসলিম দেশেও নিপীড়নের শিকার ফিলিস্তিনিরা। রাজনৈতিক প্রেক্ষাপট আর পালাবদলে বিভিন্ন সময় দেশ থেকে দেশে বিতাড়িত হতে হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে। আশ্রয় দিলেও বেশিরভাগ দেশই তাদের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতে ব্যর্থ হয়েছে। উল্টো জীবন বাঁচাতে দেশ ছাড়া অসহায় ফিলিস্তিনিদের উপর দমনপীড়নও হয়েছে কোনো কোনো জায়গায়। ইসরায়েলি দখলদারদের নির্যাতন থেকে বাঁচতে শৈশবে জন্মভূমি ছেড়ে লেবাননে আশ্রয় নিয়েছিলেন মাহমুদ আল সাইদ। এরপর ফিলিস্তিনে ফিরতে পারেননি। মাঝে কেটে গেছে ৭৬ বছর। এখনও বেঁচে আছেন শরণার্থী হিসেবে। নাগরিকের স্বীকৃতিও মেলেনি লেবাননে। আমি ফিলিস্তিনের নাগরিক। দখলদাররা আমাদের আশপাশের সব গ্রাম নিশ্চিহ্ন করে দিয়েছিল, তাই জন্মভূমি ছাড়তে হয়। বাবা বলেছিলেন কয়েকদিন পর আবারও ফিলিস্তিনে ফিরব, কিন্তু সেই দিন এখনো আসেনি। মাহমুদ আল সাইদের মতো হাজার হাজার ফিলিস্তিনি জন্মভূমির মায়া ত্যাগ করে গত ৭ দশকে আশ্রয় নিয়েছেন লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। যুগের পর যুগ ধরে শরণার্থী শিবিরে বাস করা এসব ফিলিস্তিনির নাগরিক অধিকার নিশ্চিত করেনি অঞ্চলটির কোনো শাসক। এমনকি ইসরায়েল বিরোধী কঠোর অবস্থান থাকা লেবাননেও নিয়মিত হামলার লক্ষ্য হয়েছে শরণার্থী শিবির। আরব ইসরায়েল যুদ্ধের জেরে লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছিল জর্ডানে। ১৯৭০ সালে তৎকালীন বাদশাহ হুসাইনের উপর হামলার ঘটনায় শুরু হয় গৃহযুদ্ধ। তখনও নিপীড়নের শিকার হন ফিলিস্তিনিরা। হাজার হাজার শরণার্থীকে বের করে দেওয়া হয় জর্ডান থেকে। কুয়েতকে একসময় ভাবা হতো ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের অন্যতম পৃষ্ঠপোষক। ইরাকের সাথে যুদ্ধের সময় এই নেতার সাথে দূরত্ব তৈরি হয় দেশটির। পরবর্তীতে যুদ্ধে ইরাক পরাজিত হলে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে বিতাড়িত করা হয়। মিশরেও মুসলিম ব্রাদারহুডের পতনের পর অধিকার বঞ্চিত হয়েছে ফিলিস্তিনিরা। বলা হয় প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সময় সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছিল ইরাকে বসবাসরত ফিলিস্তিনিরা। সাদ্দামের পতনের পর শিয়াপন্থী গোষ্ঠীগুলোর নিপীড়নের শিকার হতে হয়েছে তাদের। ১৯৭৯ সালে প্রথম মুসলিম দেশ হিসেবে তেল আবিবের সাথে শান্তি চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করে মিশর। এরপর শান্তি চুক্তি করে জর্ডানও। সবশেষ ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ড চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে আবুধাবির। একই বছর তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিকে রাজি হয় আরেক মুসলিম দেশ সুদান। এটা বললে হয়তো ভুল হবে না, ইসরায়েলের সাথে দহরম মহরম সম্পর্কের মাধ্যমে গাজায় আগ্রাসনেও পরোক্ষ ভূমিকা আছে দেশগুলোর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।